প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি বাংলার অপরিচিতা গল্প নিয়ে আলোচনা করব। অপরিচিতা গল্পের সারমর্ম যদি আমরা ইজিলি সারমর্মটা বুঝি, তাহলে আপনার যে কোনো এই গল্পের যে কোনো জায়গা দিয়ে প্রশ্ন আসলে, সেটা হোক সৃজনশীল বা যে কোনো ধরনের প্রশ্ন হোক, আমরা লিখতে পারবো। এই জন্য বিষয়বস্তুটা এবং সারমর্ম আমরা যদি এইভাবে খোলামেলা আলোচনা করতে পারি, বলতে পারি, তাহলে আমরা ওই গল্প থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা লিখতে পারবো। তো অপরিচিত গল্প লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং 1941 সালের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তো স্বাভাবিকভাবেই তার মৃত্যু এবং জন্ম এই সাল দুইটা মনে থাকলে আপনার যে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আসলে কঠিন বিষয় হবে না, এবং তার বিষয় লিখতে গেলেও আপনার জন্ম এবং মৃত্যুর সাল এটা স্মরণ রাখতে হবে। তো খুব ইজি, যে 1861 সালের 7ই মে আর 1941 সালের 7ই আগস্ট, ব্যাস। আর তার বিষয়ে আরেকটু যদি আমরা লিখতে চাই, 1876 সালে তিনি 15 বছর বয়সে বনফুল কাব্য রচনা করে আলোড়ন সৃষ্টি করেন এবং 1913 সালে গীতাঞ্জলি কাব্য লিখে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। এটা মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় মোটামুটি একটা ধারণা। তো আমরা আজকে আলোচনা করব অপরিচিত গল্প। অপরিচিত গল্পের সারমর্মটা আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। আগামীকালকে আমরা গল্প থেকে প্রত্যেকটা শব্দ নিয়ে আমরা এবং প্রত্যেকটা বাক্য নিয়ে আমরা আলোচনা করব। তো অপরিচিত গল্পের মূল বিষয় হয়েছে যে যৌতুকের বিপক্ষে লেখক তার শানিত লেখনের মাধ্যমে তিনি যৌতুকের বিরোধিতা করছেন এবং যৌতুক প্রথার বিরুদ্ধে লেখছেন, এবং একটা মেয়ে যে সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হইয়া বরং আত্মনির্ভরশীলতার উপরে দাঁড়াইতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, সেই বিষয়টাও তিনি এখানে ফুটিয়ে তুলছেন। তো এখানে লেখক বলতেছেন যে অনুপম নামে একজন লোক, অনুপম নামে একটা ছেলে, সে তার বাবা উকিল ছিল, সে অল্প বয়সী সে মারা গেছে। তার সংসারে ছিল তার মা এবং তার মামা। তার মামা ওই সংসারের সমস্ত দেখাশোনা করত এবং তার মামাই ওই সংসারের সব কিছু করত। তো তার বয়স যখন, তার লেখাপড়া শেষ, তার বয়স যখন 23 বছর, যখন তিনি ঘটনাটা বলতেছেন, একটা কথা স্মরণ রাখতে হবে, যখন তিনি ঘটনাটা বলতেছেন তখন তার বয়স 27, আর যখন ঘটনাটা ঘটছে তখন তার বয়স 23 বছর বয়স। যখন তার লেখাপড়া শেষ, সে MA পাস করছে, কলেজ লেভেলের সব লেখাপড়া সে শেষ করছে। এখন তার অবসর সময়, শুধু যেহেতু সে চাকরি বাকরিও তার করতে হয় না, করে না, এবং তার কোনো কাজও নাই, তার হাত খরচ যা সব কিছু মামা এবং মা দেয়, তার কোনো সে সম্পূর্ণভাবেই সে অবসর। তো এমন সময় হরিশ নামে তার একজন বন্ধু, সে কানপুরে চাকরি করত, কানপুর থেকে সে আসছে কলকাতায় তাদের বাড়িতে, তার সাথে দেখা করে তাকে বলল যে বিবাহ যদি করতে হয় তাহলে আমার খোঁজে খুব সুন্দরী একটা মেয়ে আছে। আর হরিশ ছিল এমন একজন মানুষ যে সে খুব রস লাগাইয়া সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারত এবং সাধারণ একটা বিষয়ে সে অসাধারণ করে তুলে ধরার মতো ক্ষমতাও তার ছিল। তো সে মেয়েটার এমনভাবে বর্ণনা দিল যে অনুপম তার মনের ভিতরে একটা অপরিচিত মেয়ের অবয়ব, অর্থাৎ অপরিচিত একটা মেয়ের চেহারা সৌন্দর্য নিয়ে তার মনের ভিতরে একটা, যেমন বসন্ত আসলে যেমন গাছে নূতন পাতা গজায়, ফুল ফোটে, ঠিক তদ্রূপ তার মনের ভিতরে এভাবে একটা বিষয় দোলা দিতেছিল। তখন অনুপম তার বন্ধু হরিশকে বলল যে বিষয়টা তুমি আমার মামার সাথে আলোচনা করো, যেহেতু মামাই তাদের সব কিছু বললো যে মামার সাথে আলোচনা করো।
তো হরিশ তার মামার সাথে আলোচনা করলো, কিন্তু তার মামা ছিল একজন লোভী, টাকা পয়সার প্রতি তার ছিল খুব আসক্তি। তো সে চাইতো ধনীদের মেয়ে তার পছন্দ না। ধনীদের মেয়ে সে পছন্দ কেন করতো না? যে ধনীর মেয়ে যদি আসে তাহলে দেখা গেছে যে তার সব কথা সে শুনবে না, কোনো কথার প্রতিবাদ করতে পারে। তো তার দরকার এমন একটা মেয়ে, যে মেয়ে সবসময় মাথা নিচু করে থাকবে এবং তার সমস্ত কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে। এই ধরনের একটা মেয়ে দরকার। আবার তার টাকাও দরকার। এজন্য সে এমন বিয়েই চায় যেই বিয়ের টাকা নাই, কিন্তু টাকা যেন সে দেয়, টাকা দেওয়ার জন্য ইচ্ছা থাকে এবং সেজন্য টাকা দেয়। বেয়াই গরিব হইবে, ধনী হইতে পারবে না, কিন্তু টাকা দিতে হইবে। এই রকমের একজন বিহাই তার দরকার। আর বাড়িতে যদি কখনো আসে, তাকে যদি সামান্যতম আপ্যায়ন করা হয়, অর্থাৎ এখানে লেখছে যে দামিও হুক্কা না দিয়ে যদি সাধারণ একটা হুক্কাও তাকে দেয়, তাহলে এ বিষয়ে যেন তার কোনো অভিযোগ না থাকে। এ ধরনের একজন বেয়াই তার দরকার। এটা ছিল তার মামার ইচ্ছা। তো হরিশ তার মামার কাছে মেয়েটার কথা বলার পরে তার মামা তার অনুপমের পিসাতো ভাই এ জায়গায় তো হিন্দুদের বিষয় নিয়ে লেখছে। পিসাতো ভাই হইল মূলত ফুফাতো ভাই। তার ফুফাতো ভাইকে সে পাঠাইলো এবং ফুফাতো ভাই দেখার মেয়ে দেখছে। এবং ফুফাতো ভাইয়ের বিষয়টা আবার এমন যে ফুফাতো ভাই আমরা যে জিনিসটাকে খুব সুন্দর বলি, কিন্তু ফুফাতো ভাই ওইটাকে একটু নর্মাল বলে, অর্থাৎ সে বলে চলনসই, চলবে। সে যেটা বলে যে চলবে, এইটা আমরা বলি কি খুব চমৎকার। এই রকমের একটা বিষয় ছিল। এরপর যখন সব কিছু সে জানলো, যে মেয়ের বাবা এক সময় তারা খুব ধনী মানুষ ছিল, কিন্তু বিভিন্ন কারণবশত তাদের এখন আপাতত কোনো টাকা পয়সা তেমন কিছু নাই। সে সামান্য ছোটোখাটো একজন ডাক্তার। তবে একটা যেহেতু মেয়ে, তার যা কিছু আছে সব বিলিয়ে দিতেও তার কোনো কার্পণ্যতা থাকবে না। এটা শুনে অনুপমের মামা সে বিয়ে সায় দিল এবং সে বিয়ে রাজি হইল। তারপর কন্যার বাবা সে ছেলের বাড়িতে আসলো। ছেলের বাড়িতে আসিয়া ছেলেকে দেখলো, সব কিছু কথাবার্তা তাদের ভিতরে সব কিছু ফাইনাল হইল। ফাইনাল হওয়ার পরে তারা তারিখ করলো। তারিখের পরে তারা ব্যান্ড পার্টি, বাদ্য বাজনা অনেক কিছু নিয়ে তারপর মেয়ের বাড়িতে তারা বিয়ের জন্য গেল। যাওয়ার পরে অনুপমের মামা দেখলো যে তাদের যে অ্যারেঞ্জমেন্ট সেটা তেমন ধুমধাম, অর্থাৎ আকর্ষণীয়, এক কথায় আকর্ষণীয় ছিল না। এটা দেখে তার মনের ভিতর একটা জল্পনা কল্পনার সৃষ্টি হইল যে এই লোক এই রকমের গরিবানা ভাবে আছে, তো আসলে তো সে তো যৌতুক ওইভাবে দিতে পারবে না। টাকা পয়সা যাই দেখবে না, কিন্তু গহনা কী রকমের দেয়, কতটুকু কি দেয় না দেয়, আবার বিয়ে হয়ে গেলে তারপর এ নিয়ে আর কথাও বলা যাইবে না। এজন্য তার মামা সিদ্ধান্ত নিল যে বিয়ের আগে সে গহনা পরখ করবে এবং সাথে করে সে গহনা পরখ করার জন্য যে স্যাকার, এখানে লেখছে স্যাকার, তো আমরা সাধারণত মনে করি যে স্বর্ণকার সাথে নিয়ে গেছে সে অলংকার পরখ করার জন্য। তারপর সে কন্যার বাবাকে ডেকে বলল যে আমরা গহনাটা পরখ করতে চাই। এটা শোনার পরে সে অনুপমকে জিজ্ঞাসা করলো যে তোমার কি এই একই মত যে গহনা পরখ করতে হইবে বিয়ের আগে, এই মতটা কি তোমারও? কিন্তু অনুপম দাঁড়াইয়ে রইল, সে তার মামার সামনে কোনো কথাই বলতে পারলো না। এই কথা না বলার কারণে মেয়ের বাবা সে ভেবে নিল যে আসলে এই ছেলে ঠিকই ওই মাকাল ফলের মতো, তার ভিতরে যে একটা সৎ সাহস,
এই জিনিসটা তার ভিতরে নাই। অনেকটা আমরা যাকে বলি কাপুরুষ, সে কাপুরুষের মতো ভীরু। এইটা সে স্থির করার পরে সে মেয়ের শরীর থেকে সমস্ত গহনা খুলে আনলো। খুলে আনার পরে যখন সেকারকে দিল, অর্থাৎ স্বর্ণকারের সামনে রাখলো, তো স্বর্ণকার দেখতে বললে তো অনেক ভালো স্বর্ণ, এ ধরনের স্বর্ণ তো আজকাল আর পাওয়া যায় না। তখন সে আর একটা কানের দুল যাকে বলে, এই কানের দুলটা সে দিল যে এইটা একটু দেখেন। তখন বলল যে এটা তো কোনো স্বর্ণই নাই, এত বাজে জিনিস। তো বলল যে এইটা আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করে এইটা দিয়েছেন। অর্থাৎ তখন অনুপমের মামা খুব লজ্জা পাইল যে সে পরখ করতে আসছে যে মেয়ের বাবা নকল স্বর্ণ দেয় কিনা, অথচ তার সে নকল স্বর্ণটা কি সেই দেশে। এই জন্য সে খুব লজ্জিত হইল। এরপর মেয়ের বাবা সে শম্ভুনাথ বাবু, মেয়ের বাবার নাম এখানে শম্ভুনাথ বাবু বলল যে ঠিক আছে, আপনারা কাজ করেন, আপনারা বসেন, খাওয়া দাওয়া করেন। তো সবাইকে অনুপমের মামা বলল যে বিয়ের আগে খাওয়া দাওয়া করা কি ঠিক না, কোনো সমস্যা নাই, আপনারা বসেন, বসে খাওয়া দাওয়া করেন। সে অনুপমকেও বলল বাবা তুমিও খেতে বসো। তো অনুপমের মামা বলল না, এটা কী করে হয়, না কোনো সমস্যা নাই, আপনারা খেতে বসেন। তো সবাইকে সে খাওয়াইলো। খাওয়ানোর পরে সে বলল যে আপনাদেরকে তো আমি অনেক কষ্ট দিছি, আমি যেইভাবে আপনাদের আপ্যায়ন করার কথা ওইভাবে আমি আপ্যায়ন করতে পারি না, তো এখন কি আমি গাড়ি ডেকে দেব? তখন অনুপমের মামা খুব রাগান্বিতভাবে বলল, আপনি কি আমাদের সাথে ইয়ার্কি করতে আছেন? যে বলল যে না, আমি ইয়ার্কি তো আমি করি না, ইয়ার্কি বা ঠাট্টার সূচনাটা আপনিই করছেন। আর আমি চাই না যে এই ঠাট্টা এইটা স্থায়িত্ব হোক, অর্থাৎ সেই বিয়েটা আর তার মেয়েকে এখানে বিয়ে দেবে না, এটাই সে তাকে বলে দিল। তখন তারা খুব রাগারাগি করিয়া অনেক ঝামেলা করিয়া সেখান থেকে চলে আসলো। চলে আসার অনেক দিন পরে এই যখন অনুপমের বয়স 27 বছর, তারপরে কল্যাণীর সাথে তার রেলে দেখা। এই পর্বটা আমরা আগামীকালকে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আশা করি আমার এই সহজভাবে বিষয়টা বলা আপনাদের জন্য অনেক সহজ হইবে এবং সকলে ভালো কিছু করেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।